উনাকে কোনো দায়িত্ব না দেওয়াটা মন্ত্রিত্ব এটা আমি জানি না কি কারণে উনাকে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে বলে আমার জানা নেই। ৭৫ এর আগ পর্যন্ত সেনাবাহিনীর ইউনিফর্ম পেত না, খাবার পেত না, অস্ত্র পেত না। কিন্তু রক্ষী বাহিনী সব লুৎফুজ্জামান বাবুর সম্পর্কে একটু বলবেন। কোন স্মৃতি আছে কিনা তার সাথে? না, লুৎফুজ্জামান বাবুর অ্যাকচুয়ালি নটরডেম কলেজ আমার ব্যাচের। কিন্তু আম আমি তো অল্প কয়েক মাস পরে আমি ইংল্যান্ডে চলে যাই। তারপর কলেজ লাইফে আমার সাথে তার পরিচয় ছিল বলে আমার মনে পড়ে না। আমি পরবর্তীতে আমার বন্ধু-বান্ধবদের মাধ্যমে জানতে পেরেছি সে আমাদের ব্যাচের। এবং সে বিয়ে করেছে আমাদের ব্যাচে আরেক একজন ডাক্তার, সে তার বোনকে বিয়ে করেছে। তো সেনাবাহিনীর সাথে তো উনার কোনো ইন্টারেকশন ছিল না। আমার সাথে এখন যোগাযোগ আছে, কয়েকদিনই কথা না হয়েছে। আপনার কোন স্মৃতি আছে কিনা? আমি তো তখন না, সরাসরি উনার বলছেন সাথে না। আমার কোনো রকমের কোনো ইন্টারেকশন হয়নি। সামনাসামনি দেখাও হয়নি কখনো। ফোনে কয়েকবার কথাবার্তা হয়েছে। আমি ফোন করলে উনি ধরে, মেসেজ দিলে জবাব দেয়। তো নির্বাচনের আগেও কথা হয়েছে, দোয়া করবেন। নির্বাচনের পরেও আমি অভিনন্দন জানিয়েছি, কথা হয়েছে। উনাকে কোনো দায়িত্ব না দেওয়াটা মন্ত্রিত্ব এটা আমি আম জানি না কি কারণে উনাকে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে বলে আমার জানা নেই। আম আরো কয়েকজন যেমন মঈন খান সাহেব, ওসমান গনি সাহেব, এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব, ওরা তো মন্ত্রী ছিলেন সবাই একসময়। উনাদেরকে কেন কোনো মন্ত্রিত্ব দেওয়া হলো না এটা আমার কাছে একটু প্রশ্নবোধক অবশ্যই। আমার কাছে না, অনেকের কাছেই প্রশ্নবোধক এটা। তো লুৎফুজ্জামান বাবুর সাথে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেকশন কখনো হয় নাই। মানে আপনি হঠাৎ করে উনার কথা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করার কারণ কি? তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, আপনি সেনাবাহিনীতে ছিলেন। সেনাবাহিনীর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। র‍্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। কিন্তু সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মানে আন্ডারে। রক্ষী যে বাহিনীটা ছিল, তার থেকে কি ভালো ছিল র‍্যাব গত ১৬-১৭ বছরে? আবার বলেন? রক্ষী বাহিনী যে ছিল ৭৫ এর। হুম। আর গত না, না, রক্ষী বাহিনী তো শেখ সাহেবের একটা পেটুয়া বাহিনী ছিল, গুন্ডা বাহিনী ছিল। আমি রক্ষী বাহিনীতে মার খেয়েছি আমি। আমি রক্ষী বাহিনীর হাতে মার খেয়েছি ৭৪ সালের ডিসেম্বর মাসে, ১৬ ডিসেম্বর। তার থেকে কি র‍্যাব ভালো ছিল গত ১৬-১৭ বছর? র‍্যাব? জি। র‍্যাব তো ম্যাসিভ হারে তারা করেছে কিছু। কিন্তু তারা তো যেখানে সেখানে যাকে তাকে অপদস্থ করেছে, মেরেছে। যখন তখন যেখানে সেখানে তারা এই সমস্ত কাজ করেছে। একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিল তারা। এবং মানে যখন তখন যেখানে সেখান থেকে যাকে তাকে যারা উঠিয়ে নিয়ে যেত। ৩০,০০০ জাসদ নেতাকর্মী হত্যা করেছে কারা? এই রক্ষী বাহিনী করেছে। এরা তো অধিকাংশই আমার জানা মতে ছাত্রলীগে করত। এবং আপনি জানেন কিনা ১৯৭১ সালে অক্টোবর মাসে ভারতের সাথে যে বাংলাদেশের অস্থায়ী সরকারের একটা তথাকথিত মৈত্রী চুক্তি হয়েছিল। ওটার একটা শর্ত ছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না এবং একটা প্যারামিলিটারি ফোর্স থাকবে। এবং সেটার জন্যই এই রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল। এটা একদম মানে শেখ সাহেবের পেটুয়া বাহিনী ছিল, তাদেরকে ভারতে পাঠিয়ে ট্রেনিং করে নিয়ে এসে, এবং তখন সেনাবাহিনীকে বসিয়ে রাখা হয়েছিল। সেনাবাহিনী বিলুপ্ত করে নাই। শেখ সাহেব এটা হতে দেয়নি। আমি এটাকে সাধুবাদ জানাই যে চুক্তি উনি এটা অগ্রাহ্য করেছেন। কিন্তু পেটুয়া বাহিনীও বানিয়েছে। এবং তখন এই রক্ষী বাহিনীকে অস্ত্র, পোশাক, রসদ অনেক বেশি তারা অত্যাধুনিক অস্ত্র, সেনাবাহিনী আমি তো শুনেছি, আমি যখন ৮১ সালে জয়েন করলাম ইউনিটে। আমি তো কমিশনের পরে শুনতে পেয়েছি যে ৭৫ এর আগ পর্যন্ত সেনাবাহিনীর ইউনিফর্ম পেত না, খাবার পেত না, অস্ত্র পেত না। কিন্তু রক্ষী বাহিনী সব অত্যাধুনিক অস্ত্র পেত, পোশাক পেত, খাবার পেত, ভালো, ভালো খাবার পেত। কারণ ওটাই তখন মেইন ফোর্স ছিল শেখ সাহেবের। তবে তামিলনাড়ু একটা রাজ্যটা হলো আপনার এই শ্রীলঙ্কার সীমান্তবর্তী এবং তারা ওই বংশোদ্ভূত, শ্রীলঙ্কা বংশোদ্ভূত। যে আমাদের চা বাগানের কুলিরা যারা, ওইসব ওদিক থেকে এদিকে আনা হয়েছিল। এরা কিন্তু তাদের মধ্যে ঐক্য আছে। তারা একতাবদ্ধ থাকে। সেই হিসাবে তাদের এক অবস্থা। আর আমাদের দেশে তো আমরা একটা ছিন্ন-বিচ্ছিন্ন ফ্র্যাগমেন্টেড সোসাইটি আমরা। আমাদের দেশে এ যত ভালো ব্যক্তিত্বই থাকুক, সে ঠিকমতো ও ওই অবস্থানে যাওয়ার মতো কোনো পজিশন নিতে পারবে আমি মনে করি না। আমাদের দেশে এরকম কোনো সেলিব্রিটি, নন পলিটিক্যাল পলিটিশিয়ান, অরাজনৈতিক সেলিব্রিটি আপনার হঠাৎ করে রাতারাতি কিছু একটা হয়ে যাবে, আমি এর কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমাদের দেশে তো রাজনীতি মানে হচ্ছে পরিবারতন্ত্র। তো ওরকম পরিবারের তো কেউ নাই, ১ নম্বর। আর ২ টা হলো যে যদি জামাতের কথা বলেন, জামাতের তো পরিবারতন্ত্র নাই। এটা ক্যাডার ভিত্তিক দল। সুতরাং আমি এরকম কারো বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কারো সম্ভাবনা দেখি না।